এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, কমেছে পাশের হার ও জিপিএ-5, প্রকৃত চিত্র উঠে আসার দাবি বোর্ড কর্তৃপক্ষের। জুলাই হত্যাযজ্ঞ মামলায় হাসিনা কামালের বিচার শুরু, দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে ইতিবাচক দেখছে বিএনপি, ভোট বানচালে চক্রান্তের অভিযোগ জামায়াতের। এবং 4 দিন ধরে পানিতে ভাসছে ফেনীর বিস্তীর্ণ জনপদ, দুর্ভোগে লক্ষাধিক মানুষ, পাহাড় ধসের আশঙ্কা আবহাওয়া দপ্তরের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি শেখ সাব্বির হোসেন। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬৮.৪৫%, যা গত বছরের চেয়ে প্রায় 15% কম। এবার জিপিএ-5 পেয়েছে ১,৩৯,০৩২ জন পরীক্ষার্থী, যার মধ্যে ছাত্রের সংখ্যাই বেশি। এদিকে আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, এবার যে ফল হয়েছে সেটি প্রকৃত, কোনো বাড়তি নম্বর দেওয়ার সুযোগ নেই। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। দর্শক, সংবাদটি প্রক্রিয়াধীন থাকায় চলে যাচ্ছি পরের সংবাদে। এবার সারা দেশের এসএসসির ফলাফল প্রকাশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যে সিফাত রহমান জেসির ডেস্ক রিপোর্ট। এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে গড় পাশের হার ৭৩.৬৯ এবং জিপিএ-5 পেয়েছে ১৫,৪১০ জন। দিনাজপুর বোর্ডে এবার এসএসসি পাশের হার শতকরা ৬৭.০৩% এবং জিপিএ-5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৫,০৬২ জন। বরিশাল বোর্ডে এবছর পাশের হার আশঙ্কাজনকভাবে কমে এসেছে। এ বোর্ডে এবছর গড় পাশের হার ৫৬.৩৮%। এর মধ্যে জিপিএ-5 পেয়েছে মাত্র ৩,১১৪ জন শিক্ষার্থী। রাজশাহী বোর্ডেও আগের চেয়ে কমেছে পাশের হার ও জিপিএ-5। এখানে এবার ৭৭.৬৩% শিক্ষার্থী পাশ করেছে এবং জিপিএ-5 পেয়েছে ২২,৩২৭ জন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার ৫৮.২২%। সিলেট শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় গড় পাশের হার ৬৮.৫৭%। কুমিল্লা বোর্ডে পাশের হার ৬৩.৬০ এবং জিপিএ-5 পেয়েছে ৯,৯০২ জন। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী 4 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের দায় স্বীকার করে আসামি থেকে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের জুলাই আগস্টে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শুরুতেই শেখ হাসিনা ও কামালকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল 1। পরে 3 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। চার্জ গঠন হয়েছে। চার্জ গঠনের পরে আগামী ৩রা আগস্ট ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং ৪ঠা আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। কাঠগড়ায় দাঁড়িয়ে দায় স্বীকার করেন সাবেক পুলিশ প্রধান। বিচারকদের উদ্দেশ্যে বলেন, জুলাই আগস্টের অপরাধ খোলাসা করতে চান তিনি। আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কারা কাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবেন। রাজসাক্ষী হয় চৌধুরী মামুনের নিরাপত্তা চেয়ে আবেদন করেন তার আইনজীবী। তার নিরাপত্তার সংকট হতে পারে এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়। সেই নিরাপত্তার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছে। তবে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, মামলার একজন আসামি রাজসাক্ষী হলেই অপর আসামিরা অপরাধী বলা সমীচীন নয়। যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী এটা বলা যাবে না। ওনার যে বক্তব্য দিবেন তখন তাকে আমি জেরা করব, এটাই স্বাভাবিক কথা। এদিকে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর সহ পলাতক ২৬ জনকে ২২ জুলাই ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।
অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে বলে আশাবাদী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। আর জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন বানচাল করতে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা সেই বৈষম্যমুক্ত বাংলাদেশ পেয়েছি কিনা সে ব্যাপারে আমাদের যথেষ্ট প্রশ্ন আছে। আগামী বাংলাদেশ যদি সত্যি সত্যি বিনির্মাণ করতে চান তাহলে আরো ধৈর্য, আরো ঐক্য, আরো সহনশীলতার পরিচয় দিতে হবে। এতে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, সুষ্ঠু নির্বাচনের দিকে যখন সকল রাজনৈতিক দল এগিয়ে যাচ্ছে তখন একটি অপশক্তি ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদী আমলে যেভাবে রাতে বাক্স ভর্তি করা হয়েছিল, ভোট কেন্দ্রে দখল করা হয়েছিল, ব্যাপক সন্ত্রাস করা হয়েছিল, এই জাতীয় ইলেকশনকে উনি বলেছেন জেনুইন ইলেকশন আমি চাই না। তার অর্থ এই না যে আমরা নির্বাচন চাই না, নির্বাচন পিছাতে বলে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা ইতিবাচক। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে, এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, অ্যান্ড হি ডিজার্ভস থ্যাঙ্কস ফর দ্যাট। আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ বাংলাদেশের তৈরি পোশাক খাতকে হুমকিতে ফেলবে এমন আশঙ্কা করে সমস্যার সমাধানে সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। এই পোশাক শিল্পের উপরে যদি 35% ট্যারিফ আসে তাহলে এই পোশাক শিল্প মাটিতে শুয়ে পড়বে। সীমান্ত হত্যা ও পুশিন বন্ধে ভারত সরকারের সাথে আলোচনারও তাগিদ দেন বিএনপি মহাসচিব। সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে এটা দর কষাকষিতে চূড়ান্ত করে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া নিয়ে দ্বিতীয় দফা আলোচনাতেও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সংক্রান্ত আলোচনা স্থগিত করে মধ্যাহ্ন বিরতির পর উচ্চকক্ষ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কমিশন। উচ্চকক্ষের বিষয়টি চূড়ান্ত হলে আবার প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি নিয়োগের বিষয় নিয়ে আলোচনা হবে। মধ্যাহ্ন বিরতিতে রাজনৈতিক দলগুলো গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থান তুলে ধরে। কেবলমাত্র জ্যেষ্ঠতম ব্যক্তি প্রধান বিচারপতি হবেন এইরকম হবে না, কিন্তু অ্যাপেলেট ডিভিশনের দুইজন জ্যেষ্ঠতম বিচারপতিদের মধ্যে থেকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করবেন, এই বিধান রাখার ক্ষেত্রে নিয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়ে মতবিরোধ আছে। নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ মিলে 7 জন সমন্বয়ে একটি বাছাই কমিটি হবে। সেই বাছাই কমিটি তারা নাম প্রস্তাব করবেন। সেখান থেকে যদি ঐকমত্য হয় তাহলে তিনি প্রধান উপদেষ্টা হবেন। উচ্চকক্ষের ব্যাপারে সাধারণ ব্যাপারে ঐকমত আছে, কিন্তু এটা গঠনটা কিভাবে হবে, প্রতিনিধিত্ব কিভাবে হবে, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা আছে। ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এদেশে আর কোনো ফ্যাসিবাদী দোসরদের জায়গা দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মাগুরার ভায়না মোড়ে পদযাত্রা শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি। খুনিদের বিচার, সংস্কার ও জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের পায়তারা করা হলে আবারও গণ আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান নাহিদ ইসলাম। এই বাংলাদেশ নতুন করে গড়তে হলে আমাদের এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন। এবং আমরা আরো বলছি যে আমাদের যে কোনো দেশের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ পন্থী একটি রাজনীতি দাঁড়া করাতে হবে। দেশের মৌলিক সংস্কারের জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলতেছে। আমরা মাগুরাবাসীকে বলতে চাই, আপনারা সোচ্চার হন। দর্শক, আমরা ফিরে যাচ্ছি শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্টটিতে। পাশের হার ৬৮.৪৫%, যা গত বছরের চেয়ে প্রায় ১৫% কম। এবার GPA-5 পেয়েছে ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি। এদিকে আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছেন, এবার যে ফল হয়েছে সেটিই প্রকৃত, কোনো বাড়তি নম্বর দেওয়ার সুযোগ নেই। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ফলাফল প্রকাশের পর ঢাকঢোল বাজিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো একই চিত্র বেকারুন্নেসা স্কুলের। গোল্ডেন A+ মাকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন বেকারুন্নেসা শিক্ষার্থী ফাতেমা তাসনিম। স্কুল প্রাঙ্গণে এমন উচ্ছ্বসিত দেখা গেল অনেককেই। একটা
ভয় ছিল যে যদি কিছু হয়, আল্লাহ যদি না করুক, কিন্তু রেজাল্টটা দেখার পর এত শান্তি লাগতেছে, মানে বুকটা ঠান্ডা হয়ে গেছে আমার, বলতে গেলে এত ভালো লাগতেছে আমার, আশানুরূপ হয়েছে আমার রেজাল্ট। 1 মার্কস বা 2 মার্কসের জন্য অনেক মানুষের A+ বা GPA 5 মিস হয়েছে, তো এরকমই, বাট ইটস কোয়াইট গুড। আমি আমার মেয়েকে কোথায় এগিয়ে নিয়ে যাব, এই রেজাল্টের উপরে অনেক কিছু ছিল, এখন মনে করতেছি যে হ্যাঁ আমি নিয়ে এগিয়ে যেতে পারবো। এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারের শীর্ষে রাজশাহী বোর্ড। এই বোর্ডে পাশ করেছে 77.63%, যশোরে 73.69, চট্টগ্রামে 72.07, সিলেটে 68.57, ঢাকায় 67.51, দিনাজপুরে 67.03, কুমিল্লায় 63.60, ময়মনসিংহে 58.22 ও বরিশালে পাশ করেছে 56.38%। এছাড়া কারিগরিতে 73.63 এবং মাদ্রাসা বোর্ডে পাশ করেছে 68.09 পরীক্ষার্থী। সবচেয়ে বড় অবদান তো আমার আম্মুরই অবশ্যই, কারণ আম্মুই অনেক হেল্প করেছে আমার GPA 5 পাওয়ার জন্য। রেজাল্টের পিছনে অবদান বলতে গেলে বাবা মা বলতে হবে, আর অবশ্যই শিক্ষকদের কথা বলবো, আমাদের স্কুলের টিচারদের কথা। আমার মাকে বলি, মা খুশিতে কান্না করে, এবং আমার মনে হয় যে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। সবারই অ্যাকচুয়ালি ক্রেডিট, টিচার্স, তারপর কোচিং এর টিচার্স যারা থাকে না, আমাকে হেল্প করেছে বিল্ড করার জন্য। এবার পাশ করেছে 13,03,426 জন শিক্ষার্থী। গড় পাশের হার 68.45%। এ নিয়ে টানা 10 বছর এসএসসিতে পাশের হারে এগিয়ে ছাত্রীরা। এবার জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন, যা গতবারের তুলনায় 43,097 জন কম। আমরা ওরকম কোনো লক্ষ্য নিয়ে টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করব, কি জিপিএ এরকম কমাবো, কি বাড়াবো, এরকম কোনো টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করিনি। আমাদের মিশন ছিল যে পরীক্ষাটি সুন্দরভাবে সম্পন্ন করব। তবে 134 শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কোনো পরীক্ষার্থী। এবার 2 মাসেই ফল প্রস্তুত হয়েছে, বদলেছে মূল্যায়ন পদ্ধতি, আর 150 টাকা খরচায় থাকছে রিভিউয়ের সুযোগ। দীর্ঘ 10 বছর পরিশ্রম করার পরে শিক্ষার্থীদের যে অর্জন, এই অর্জন আগামীতেও ধরে রাখার প্রত্যয় জানান এখানকার কৃতি শিক্ষার্থীরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার 98টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। প্রবল বৃষ্টিতে নোয়াখালীতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতার। ভারী বর্ষণে খাগড়াছড়িতে মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। বছর না পেরোতে আবারও বন্যার কবলে ফেনী। গত বছরের ক্ষত শুকানোর আগেই নতুন করে বিপর্যয়। কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 21 পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। বুধবার মধ্যরাত থেকে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। আমরা খুব খারাপ পরিস্থিতি আছি, কোমর পর্যন্ত পানি বারবার আসতেছে। বন্যার মধ্যে আমরা সবসময় খুব কষ্টে আছি। আমাদের এই যে টিউবওয়েলগুলো ডুবে আছে, টয়লেটগুলো ডুবে আছে। কয়েকদিনের প্রবল বৃষ্টিতে নোয়াখালীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষ। আজ রাতে যদি এভাবে বৃষ্টি হয় অনবরত, তাহলে আমাদের ওই নিম্ন অঞ্চল মানে বেগমগঞ্জ সহ এই শহরের নিম্ন অঞ্চলগুলো ডুবে যাবে। গাড়ি বসা আজকে 4-5 দিন গাড়ি চালাতে পারতেছি না, যে অবস্থা রোড গাড়ি পানি একবার মাজা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভারী বর্ষণে মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়েছে 2 শতাধিক পরিবার। রাঙামাটির লংগদুর সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ব্রিজের রাস্তার উপর পানি উঠে গেছে, আটুর উপরে। আমাদের গাড়ি নিয়ে গেলে গাড়ি ইঞ্জিন ডুবে যায়। পানির জন্য আর যাইতে পারতেছি না, এখনো যাইতে পারতেছি না। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। প্রায় 32টা পরিবারের প্রায় 140 জন মানুষের মতো আশ্রয় গ্রহণ করেছে।
এবং তাদেরকে আমরা গতকাল রাত পর্যন্ত রান্না করা খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছি। আমরা আজকে থেকে রান্না করা খাবারের পাশাপাশি তাদেরকে শুকনো খাবার বিতরণ করব। আবহাওয়া অফিসের তথ্য মতে সবশেষ 24 ঘন্টায় দেশে 271 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফেনীর যে বন্যার সেটা যেদিন শুরু হয়েছে সেদিন কিন্তু 440 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যার কারণে অস্বাভাবিক একটা বৃষ্টির কারণে কিন্তু ওখানে যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার সৃষ্টি থেকে বৃষ্টি অব্যাহত থাকলে চট্টগ্রাম ও পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। এই লঘুচাপ পশ্চিমবঙ্গে অবস্থান করার কারণেই বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয়। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দর্শক, বন্যা পরিস্থিতি জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুরঞ্জিত নাগ। সুরঞ্জিত, ফেনীর বন্যা পরিস্থিতি এবং মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন আমাদের। তিনটি নদীর, যেমন মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে বৃষ্টির স্থানে বাঁধ ভেঙে প্রায় শতাধিক প্লাবিত হয়েছে। আমরা সর্বশেষ যে বিষয়টি জানিয়েছি যে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো ফেনীর সোনাগাজী মৌরি সেচ প্রকল্প এলাকায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন সবকটি এই গেটই দরজা খুলে দেওয়া মৌরি নদীর করে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে। লোকালয়ে ঢুকার কারণে এখানকার মানুষজন বিভিন্ন ধরনের সমস্যা এবং যে দুর্ভোগে পোহাতে হচ্ছে, কেননা এইসব অঞ্চলগুলোতে পানি ঢুকেছে যেসব লোকালয়, যেমন ফেনীর ফুলগাজী এবং ছাগলনাই অংশে এবং সদরের আংশিক অংশে বাঁধ ভেঙে পানি ঢুকে যাওয়ার কারণে মানুষ নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে ফেনীতে আমরা যেটি দেখেছি যে বর্তমানে সেনাবাহিনী এবং কি বিজিবি উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও ফায়ার সার্ভিসের লোকজন এবং কি অসংখ্য স্বেচ্ছাসেবী এবং কি ফেনী জেলা প্রশাসন যেটি জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, প্রায় 8000-এরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এছাড়াও ফেনীর আমরা ফেনীর পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বললে তো জানিয়েছেন আগামী আরো 2-1 দিনের মধ্যে বৃষ্টি কমার পরেই আসলে বাঁধের অংশে মেরামত করা বা সংস্কার কাজে উদ্যোগ নেওয়া হবে। এর আগে আগামী আরো 2-3 দিন পানি না কমা পর্যন্ত মানুষের এই সমস্যা এবং ভোগান্তি থাকবে। আমরা যেটি দেখেছি বিভিন্ন দ্বিতলা ঘরে যারা একতলা ঘর ছিল তাদের রান্নার সমস্যা ছিল, তারা গরু, ছাগল এবং কি বিভিন্ন ধরনের গবাদি পশু নিয়ে তারা বিভিন্ন দোতলায় তারা আশ্রয় নিয়েছে। এছাড়া তাদের খাবার এবং আবাসনের বিভিন্ন সংকট দেখা দিয়েছে। রাত পাড়ার সাথে সাথে অনেকগুলো যেসব গ্রামগুলো আমরা ঘুরে দেখেছি, বেশ কয়েকটি গ্রামেই এখন বিদ্যুতের সংযোগ নেই এবং কি ইন্টারনেটের সংযোগ নেই। এখন তারা যত রাত ঘনিয়ে আসছে তত মানুষের মধ্যে আরো বেশি আতঙ্ক বিরাজ করছে। সাপির এই ছিল ফেনী থেকে আমার সর্বশেষ। সুরঞ্জিত, ধন্যবাদ আপনাকে। আজও বাংলাদেশে 38 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে নেত্রকোনা দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত থেকে 21 জন, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত থেকে 7 জন এবং লালমনিরহাটে 10 জনকে ঠেলে দেওয়া হয়েছে। বিজিবি ও সংশ্লিষ্ট থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ ভারত সীমান্তে পুশিন বা পুশব্যাকের ঘটনা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। ভারতীয় নাগরিক ও রোহিঙ্গাদেরও ঠেলে দিচ্ছে বিএসএফ। এমনটি জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। চট্টগ্রামের সাতকানিয়ার বিজিবি 103তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে তিনি একথা বলেন। মাফিকভাবে হ্যান্ডওভার করা, যদি আমাদের বাংলাদেশি কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকে তাদেরকে কিছু কিছু জায়গায় বিএসএফকে আমরা বুঝিয়ে একটা নেগোশিয়েট করে মিটিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি তারা আমাদেরকে অফিসিয়ালি হ্যান্ডওভার করছে কিছু কিছু জায়গায়। তবে সর্বক্ষেত্রে এটা ওরা শুনছে না। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু সুন্দর ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। শেষ করছি মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, কমেছে পাশের হার ও জিপিএ 5। প্রকৃত চিত্র উঠে আসার দাবি বোর্ড কর্তৃপক্ষের।
জুলাই হত্যাযোগ্য মামলায় হাসিনা ও কামালের বিচার শুরু, দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে ইতিবাচক দেখছে বিএনপি, ভোট বানচালে চক্রান্তের অভিযোগ জামায়াতের। এবং 4 দিন ধরে পানিতে ভাসছে ফেনীর বিস্তীর্ণ জনপদ, দুর্ভোগে লক্ষাধিক মানুষ, পাহাড় ধসের আশঙ্কা আবহাওয়া দপ্তরের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।